রাজনীতি ছেড়ে দিয়ে একটা সাধারণ ছাত্র বা ছাত্রীর দৃষ্টিভঙ্গি থেকে, একদম শিশু মন থেকে যদি একটা জিনিস ভাবা হয়, সেটা হচ্ছে একটা দেশ। এইটাকে যদি কল্পনা করা হয়, তার যদি একটি রচনা লিখতে বলা হয় যে যে কোনো একটি দেশের রচনা লেখো, তা সেই দেশের রচনা লিখতে গিয়ে একটি ছাত্র বা ছাত্রী সে ঠিক কি লিখবে? একটি দেশে কতগুলো দেশ থাকতে পারে সেই দেশটার মধ্যে? সাধারণ হিসেবে একটি দেশ মানে একটি অখণ্ড দেশ। আর একটি দেশে কতগুলো পতাকা থাকা উচিত? একটি দেশে সেই ছাত্র বা ছাত্রীটি লিখবে নিশ্চয়ই একটি পতাকা থাকা উচিত। আর সেই একটি দেশে কতগুলো আইন থাকা উচিত? শিশু মন সাধারণ সারা পৃথিবীর নিয়ম কানুন দেখে মোটামুটি একটা আন্দাজ করে সে কি লিখবে? একটাই দেশে একটাই আইন থাকা উচিত, সেই আইনই সারা দেশের মানুষের মেনে চলা উচিত, সারা দেশের মানুষের একটি জাতীয় সঙ্গীত গাওয়া উচিত, একটি পতাকা তোলা উচিত জাতীয় পতাকা হিসেবে। আর এই সমস্ত কিছুই এতদিন ছিল না। আর এই সমস্ত কিছু নিয়েই প্রথম থেকে যে মানুষটি কথা বলেছিলেন, আওয়াজ তুলেছিলেন, সেই মানুষটির নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। গর্বিত বাঙালি হিসেবে ভাবতে ভালো লাগে যে এমন এমন দেশপ্রেমিকের পদধূলি সম্পন্ন জায়গায় আমরা জন্মেছি বলে। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, সেই রহস্যাবৃত জায়গা নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কোথায় গেলেন, কি হয়ে গেল, রহস্য, আনসলভড মিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, তারতে স্থান পেয়ে যাবে, যে রহস্যের এখনো সমাধান হয়। তেমনি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার মৃত্যু, সেখানেও প্রচুর প্রচুর প্রশ্ন, প্রচুর প্রচুর রহস্য। যে মানুষটা এই আওয়াজ তুলে কাশ্মীরে ঢুকতে গেছিলেন এবং তারপরে তার মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন, সেটা অন্য এপিসোডে আলোচনা করা যাবে। এবং এই নিয়ে প্রচুর গবেষণাপত্র, প্রচুর নানান ধরনের তথ্যচিত্র ইত্যাদি আছে, আপনারা দেখে নেন। আজকে এই প্রশ্নটা তুলে আপনাদের সামনে আসলাম কিসের জন্য? আজকে এই প্রশ্নটা তোলাটা খুব জরুরি কিসের জন্য? তার কারণ এতদিন আমরা এই রাজ্যবাসী ভাবি যে তাই তো একটু একটু করে করে তো বয়স হলো, এতদিন নিজেদেরকে ভারতীয়ই ভাবা যেত না। কেন যেত না? তার অনেক কারণ। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কেন ভারতীয় ভাবা যেত না? আমরা তো ভারতীয়ই, কিন্তু তৎসত্ত্বেও ভারতীয় ভাবা যেত না। তার কারণ এইগুলো, আর সেই কারণগুলো পাল্টাতে চলেছে। কিভাবে চলেছে আপনাদের সামনে ছোট্ট করে ব্যাখ্যা করি। মত বিপক্ষ মত দুটোই থাকতে পারে, আপনারা কমেন্টে লিখুন, আর একটু সাবস্ক্রাইব করুন। অনেকেই দেখেন, অনেক দর্শক দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। তাদের কাছে অনুরোধ, রাষ্ট্রপাত, দেশের প্রয়োজনে আমরা যে কথাগুলো তুলে ধরি সেগুলোকে যদি আপনাদের ভালো লাগে, সমর্থন করেন, তার জন্য একটু সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। ভালো লাগলে আপনারা লাইক করবেন, পাশে দেখবেন হাইপ বলে একটা অপশন আছে, সেই দিয়ে আপনারা পয়েন্ট হাইপও করতে পারেন। এগুলো করতে খুব একটা সময়ও লাগে না। আসলে যে কথাটা বলছিলাম, স্বাধীনতার পর থেকে 1947 সাল, জিন্না নেহেরু দ্বন্দ্ব, বিপুল উদ্বাস্তু সমস্যা, ব্রিটিশের চলে যাওয়া, গান্ধীজি অনশন, বিপুল অস্থিরতা, জাতি, এক জাতির সাথে আর এক জাতি, বা বলা ভালো একটি সম্প্রদায়ের সাথে আর একটি সম্প্রদায়ের যে ভয়ঙ্কর চিত্র, দেশের স্বাধীনতার আনন্দটাকে মানুষের মনে স্থায়ী হতে দেওয়ার আগে
হুশ করে উড়িয়ে দিয়ে এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী থাকলো। এখন সেই উদ্বাস্তু সমস্যা এই ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের এই পশ্চিমবঙ্গের ওপরেও এসে আছড়ে পড়লো। আর যে কাহিনী এই গত 20শে জুন আমরা সকলে আলোচনা করলাম যে আমাদের এই রাজ্যটাই, এই পশ্চিমবঙ্গ রাজ্যটাই ভারতে থাকতো না যদি না এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তার প্রচেষ্টা থাকতো। সেখানে তো এই সদ্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এসে সেই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলেন কত বছর পর, 80 বছর পর। 80 বছর পর সেটা এক প্রকার মানুষের মনে ভালো করে আনন্দ করে সবাই উদযাপন করতে পারলেন। যদিও রাজ্য বিজেপির পক্ষ থেকে এটা দীর্ঘদিন ধরেই পালন করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী এবং তৎকালীন বিরোধী দলনেতা তিনি এবং তৎকালীন রাজ্য বিজেপির উদ্যোগে সেগুলোকে রাজ্য বিরোধী দল হিসেবে এর অতীত বছরগুলোতেও পালন করা হয়েছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটাকে কখনো স্বীকার করেনি এবং যাতে না হতে দেওয়া যায় তার সব চেষ্টা চালিয়েছে। এখন আসল কথাটা যেটাতে আসছিলাম, এই যে দেশভাগ, স্বাধীনতা, তারপর ওই কংগ্রেস একটি পরিবারতন্ত্র দল, পরিবার নিয়ে যে দলটি এখনো টিম করে টিকে রয়েছে, যাদের একটি গোটা দেশের সার্বিক উন্নয়ন যদি চিন্তা করে দেখেন সেই ব্রিটিশ চলে যাওয়ার পর আমাদের এই রাজ্যের প্রেক্ষিতে যদি দেখেন, তাহলে ধরেই নেওয়া যাক যে একটি দেশ নতুন স্বাধীন হয়েছে, একদম গণতন্ত্রের পরিস্ফুটন ঘটছে সেখানে, এক চরম স্বৈরতন্ত্র বা ব্রিটিশ ঔপনিবেশিকতা ইত্যাদিগুলোকে অবসান ঘটিয়ে বিপুল এক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পর একটি নতুন দেশের সৃষ্টি হচ্ছে বা স্বাধীনতা লাভ করছে, করে তাকে থিতু হতে 10টা বছর, ঠিক আছে 5টা বছর 10টা বছর লাগে। এই রাজ্যের ক্ষেত্রেও তাই হয়েছে। তারপরের 20 বছর এমন কোন কোন জায়গা আছে দেখার মতো, ইতিহাসে লিখে রাখার মতো, যেখানে খাদ্য আন্দোলনকারীদের ওপরেও ভুভুক্ষু, অভাবে পড়া, না খেয়ে থাকা, উপসে থাকা খাদ্য আন্দোলনকারীদের ওপরে ওই কংগ্রেস সরকার গুলি চালনা করেছিল। 40 জনের বেশি মানুষ মারা গেছিলেন। ইতিহাস খুলে দেখে নিন, বেশি খাটতে হবে না, গুগল করলেই দেখতে পাবেন। 59, 66 দুটি খাদ্য আন্দোলনে কি কি ঘটনা ঘটেছিল। খোলা বাজারে চাল পাওয়া যেত না, চাল ব্ল্যাক করতে হতো। তাহলে যে সরকার মানুষকে খেতে দিতে ব্যর্থ হয়েছিল, গণবন্টন ব্যবস্থা ব্যর্থ হয়েছিল, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, বিপুল অনুপ্রবেশের চাপ গ্রাস করে ফেলেছিল, তাহলে এর পরের যে অংশটা সেইটা সেই সমস্ত ক্ষোভের থেকে যে জায়গাটা জন্ম হলো, যে তাদের প্রতিবাদ করে করে একটা বাম আন্দোলন গঠন করা। আমি এই সমস্ত ইতিহাস নিয়ে আগে অনেক এপিসোড করেছি, আজকের এই এপিসোডে সেইটা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তথ্য দিয়ে সেই এপিসোড আমার এই চ্যানেলেই পিছনের এপিসোডগুলোতে আছে, যারা উৎসুক তারা স্ক্রোল করে দেখতে পারেন। কিন্তু আজকের প্রেক্ষিতটা অন্য। আজকের প্রেক্ষিতটা হচ্ছে তারপরে আসলো ওই সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানার অবসান ঘটিয়ে, তার আগে ধরে নিন ইমার্জেন্সি, তার আগে যুক্তফ্রন্ট সরকার, এগুলো সব বাদ দিয়ে তারপরের অংশ যেটা ওই এক্সপেরিমেন্টের অংশটা, আর এক স্বৈরাচারী দৃষ্টান্ত ইমার্জেন্সি, এইটা। আর এই রাজ্যের নকশাল আন্দোলন। তারপরে আসলো বাম ফ্রন্ট বা লেফট গভর্নমেন্ট। এখন এই যে ফ্রন্ট গভর্নমেন্ট, সেই ফ্রন্ট গভর্নমেন্টের অবসান ঘটলো 2011 সালে, আমরা জানি। তারপরে আসলো তৃণমূল কংগ্রেস নামক সরকার। খেয়াল করে দেখুন, ব্রিটিশের
একটা রেশ এবং ব্রিটিশের যে প্রভাব সেটা থেকে গা ঝাড়া দিয়ে উঠতে উঠতে প্রায় ব্রিটিশকে ফলো করে একটা শাসন ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়া, সেটা সারা দেশব্যাপী কংগ্রেসে এবং আমাদের এই রাজ্যে কংগ্রেস জমানার। তৎপরবর্তীতে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বহু সমালোচিত সেই সরকার এবং তার অবসান ঘটিয়ে লেফট গভর্নমেন্ট, যাদের আবার প্রধান এজেন্ডা বা পরিচালনার মূল যে জায়গাটা সেটা কোথায়, সেটা হয় চীনে, নয় রাশিয়ায়, এই সমস্ত জায়গাতে। দেশের কথা ভাবার সময়টা কোথায়? তার থেকে তো ভেনেজুয়েলা মানে কি বলে চীনে কোথায় হচ্ছে, কোথায় কি ঘটনা ঘটছে, রাশিয়াতে কি ঘটনা ঘটছে, সেই সমস্ত নিয়ে তো অনেক বেশি মিটিং মিছিল এই সমস্ত করতে হবে। কারখানার গেটে গেটে কাজ না করে সেগুলোকে লক আউট করে দিতে হবে। এই সমস্ত নিয়েই তো 34টা বছর কেটে গেল, ভুল বললাম। এই সমস্ত নিয়ে এই ধরে নিন 24টা বছর কেটে গেল। তারপরের যে 10টা বছর, তারপরে 10টা বছর কেটে গেল নতুন প্রমোটারি রাজত্ব। ওই চিট ফান্ড গুলো টুকটুক করে গড়ে ওঠা, নতুন হারমাত বাহিনী ধীরে 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 পরিস্ফুট হয়ে সেই জমানার অবসান ঘটলো। ঘটে কি আসলো? তাহলে গেল কি, ওইটার পুরো প্রভাবটা কোথায় গেল? সেটা একটা বিদেশি শক্তি, প্রায় চীন চীন চীন, রাশিয়া রাশিয়া রাশিয়া, চতুর্দিকে। দেশ কোথায় সেখানে? ভারতবর্ষ কোথায়? ভারতবর্ষের মনীষীরা কোথায়? ভারতবর্ষের মনীষী, ভারতবর্ষের সংস্কৃতির কথা বলতে গেলে সেখানে উপেক্ষিত থেকে যাবে কারা? হিন্দু সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি ছোঁয়া যাবে না, ও ভয়ঙ্কর দূষিত দুর্গন্ধের একটা ব্যাপার, যেমন ভাবে তাকাবে। আর উল্টো দিকে সেখান থেকেই শুরু হলো অনুপ্রবেশ, ওই উদ্বাস্তু সমস্যা, সেটা যদি বা মেনে নেওয়া যায় দেশভাগের সময়কার। তৎপরবর্তীতে এই বাংলাদেশি অনুপ্রবেশ কখন থেকে শুরু? ওই লেফট ফ্রন্ট গভর্নমেন্টের ওই সময় থেকে। সকলে আমরা তার সাক্ষী। কংগ্রেস আমল, আপনার স্বাধীনতা দিবস, স্বাধীনতার পর, সেগুলো আমাদের কারো জন্ম না হলেও, আমাদের অভিজ্ঞতা লাভ না হলেও, অবশ্য অনেক বর্ষিয়ান মানুষ আছে তাদের সেই অভিজ্ঞতা আছে। এগুলো আমরা বইয়ের পাতায়, ইতিহাসের বইতে, ডকুমেন্টারিতে বহু কিছু এখন দেখা যায়। এখন আর খুব বেশি খাটতে হয় না, কখন কি কোথায় হয়েছে চেক করলেই দেখা যায় কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু তারপরের যে অংশটা, এই যে লেফট, এটা তো বিদেশি একটা শক্তিকে ফলো করে চালানো একটা অংশ। তেমনি পাঠ্য বই থেকে শুরু করে সমস্ত জায়গাতেই তার প্রভাব। তারপরের অংশটা পাকিস্তান, বাংলাদেশি জামাত, ওদিকে বাংলাদেশে বেড়ে বেড়ে উঠছে আল কায়দা, আইসিস, হামাস, আর এদিকে ক্রমশ এই তৃণমূল কংগ্রেস আমলের সরকারের কথা বলছি, ক্রমশ একের পর এক দেশের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো, একের পর এক দেশের আইনকে মানব না, দেশের গণতন্ত্রের সমস্ত খলনলচে পাল্টে দেব, পাল্টে দিয়ে একটি আলাদা ভয়ঙ্কর অরাজক ব্যবস্থা তৈরি করে একটি আলাদা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে ফেলবো, যেখানে দেশের সংবিধান থাকবে না, বিএনএস থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, সেখানে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলবে। ভুল বললাম? ওখানে ওই রকম অসংখ্য মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজে ব্যানার্জি, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, যেখানে যে আছে সেটা নাকি তার এলাকা। ভোটের আগে দেখেছিলেন না, এটা আমার এলাকা বলে একজন চেঁচিয়েছিল, আর আজকে তাদের ঠাঁই হচ্ছে ঠিক ঠিক জায়গায়, আইনের মাফিক। আর এই সব কিছু শেষে আসল কথাটা উঠে আসছে 80 বছর পর, 1 মাস 1.5 মাস 45 দিনের মধ্যে যে বিপুল
সংস্কার এই বিজেপি পরিচালিত রাজ্য সরকার এবং তার নেতৃত্ব শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যে যে ঘটনা ঘটে চলেছে একের পর এক, তা তো নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে। এবং এইবার একটু একটু করে বাঙালি, মানে এই আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ্যবাসী বাঙালি রাষ্ট্রবাদী, তারা বুঝতে পারছে ইয়েস, একটু একটু করে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষ প্রবেশ করছে। রক্ত যেমন মানুষের শরীরে রক্ত ফুরিয়ে গেলে যেমন রক্ত দিতে হয়, ধীরে ধীরে রক্ত প্রবেশ করে শরীরে, তেমনি পশ্চিমবঙ্গের মধ্যে ধীরে ধীরে ভারতবর্ষ প্রবেশ করছে। অভিন্ন দেওয়ানি বিধি একটি আইন, যা সারা দেশে যা আইন থাকবে সেই আইন সবাইকে মানতে হবে। যে কোনো ধর্মের মানুষই তুমি হও না কেন, দেশের ওইটা আইন, সেটাই মানতে হবে। এখন এই অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি, এটা নিয়ে প্রচুর ব্যাখ্যা, প্রচুর আলোচনা, প্রচুর আইনের মধ্যে কি কি আছে সেগুলো আপনারা সকলে জানেন। বিবাহ থেকে শুরু করে সম্পত্তির ভাগ বাটোয়ারা, ওয়ারিশান, এই সমস্ত কিছু, এই ধর্মে একরকম, ওই ধর্মে আর একরকম, সেই ধর্মে আর একরকম, একই দেশের মধ্যে বসবাস করে হবে না। উত্তরাখণ্ড, আসাম এবং পশ্চিমবঙ্গ পালন মানে চালু হতে চলেছে সোমবার থেকে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখেও আমরা শুনলাম, সেই বিল আসতে চলেছে, অভিন্ন দেওয়ানি বিল। এর আগে 3 তালাক তো দেশে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েই গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 3 তালাক কিন্তু অনেক কি বলবো, ইসলামী রাষ্ট্রে সেখানেও কিন্তু এই ধরনের 3 তালাক নিষিদ্ধ আছে, অনেক উদাহরণ আছে এরকম। আর তার সাথে সাথে আরো 2টো আইন আসছে, যে আইনগুলো বহু আগে আসা উচিত ছিল, কিন্তু আসবে কি করে? গুন্ডা দিয়ে পরিচালিত কোন রাজ্য সরকার গুন্ডা দমন আইন কি আনতে পারে? তাহলে তো তার দুষ্টু ছেলেরা রেগে যাবে। এখন এই সমস্ত কিছুর একটা বড় প্রভাব আছে এই গুন্ডা দমন আইন এবং তার সাথে এই প্রিভেনশন অ্যাক্ট, এই 3টে আইন কিন্তু পরপর আসতে চলেছে। এই যে বিভিন্ন ধরনের দুষ্কর্ম, তার প্রিভেনশন, তার যে আইন, সেটাও আসতে চলেছে। এখন এই বিলগুলো সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে বা বলুন এই যে সোশ্যাল নেটওয়ার্কে যথেষ্ট প্রচলিত। প্রয়োজনে এই বিলগুলো যখন যখন পেশ হবে তখন তখন আপনাদের সামনে তার সংক্ষিপ্ত সার তুলে ধর। কিন্তু এটা তো অস্বীকার করলে চলবে না। প্রথমে ধরে দিন যে সরকারটি শপথ গ্রহণ করে প্রথম দিন ক্যাবিনেটে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কাঁটা তার ফেন্সিং, বিএনএসএ চালু হয়ে যাওয়া। ওদিকে তো আয়ুষ্মান যোজনা সহ অন্যান্য প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলো সামাজিক প্রকল্পের জায়গাগুলো তো বটেই। তারপরে একটি বাজেট, এইরকম বাজেট সত্যি সত্যি আমি তো কখনো দেখিনি, আপনারাও বর্ষিয়ানরাও বলবেন, যে বাজেটে কেউ সমালোচনা করবার সুযোগ পর্যন্ত পেল না। তার সাথে এই যে আইনগুলো পরপর আসছে, একটি মাসে বা 45 দিনে যে সরকারটি একটি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের একটা অধিবেশনের কয়েকটা দিন, আর এই যে অধিবেশনটা চলছে, এই যে রানিং সেশন যেটা, তার কয়েকটা দিন, তার মধ্যেও এই 2-1 দিন ছুটি রয়েছে, সেই ছুটি পার করে মাত্র যে কটা দিন পেয়েছে, সেই কটা দিনের মধ্যে এতগুলো আইন এবং এতগুলো ব্যবস্থা তারা নিয়ে ফেলছে। আর কিসের ওপর দাঁড়িয়ে? ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পুনরুজ্জীবন ঘটাচ্ছে একটি রাজ্যের। সেই জন্যই বলছি যে দেশের কথা ভেবেছিলটাকে এর আগে, যে দেশটাকে একটি ভারতবর্ষ বলে মনে হবে,
সেখানে ভারতের সুরক্ষা, নিরাপত্তা, সমৃদ্ধি, অগ্রগতি সেগুলো প্রাধান্য পাবে। আর এটা সাম্য নয়। একটা দেশে একটা আইন থাকবে, আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা নয়। এর থেকে বড় সাম্য ব্যবস্থা ঠিক কি আছে? শুধু দর্শকবৃন্দ, সকলের কাছে প্রশ্ন থাকলো। আজকের এই এপিসোডটা কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারা ওই প্রথমেই বলেছি, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং একটু সাবস্ক্রাইবটা করুন, আর নোটিফিকেশন অন রাখুন প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় ভারত, নমস্কার।